কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভায় বার্তা দিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর দিক থেকে সাংগঠনিক বার্তা দিয়েছেন এবং ইডি সিবিআইকে একহাত নিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার লিস্ট থেকে শুরু করে কেন্দ্রীয় এজেন্সির ব্যবহার প্রত্যেকটি বিষয় নিয়েই আগামী দিনে কিভাবে 2026 বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে কিভাবে এগোবে দল তা নিয়ে বার্তা দিয়েছেন তিনি, এবং সেই বার্তা নিয়ে আমরা আজকে আলোচনা করব বাংলা বলছেন মঞ্চে। আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে বিশিষ্ট অতিথিরা। আমি দর্শকদের সঙ্গে প্রথমেই বিশিষ্ট অতিথিদের পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আমাদের সঙ্গে রয়েছেন। আমি পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র অভ্র সেন, রয়েছেন সিপিআই এর মুখপাত্র সৈকত গিরি এবং রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র পার্থ মুখোপাধ্যায়। আপনাদের প্রত্যেককেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা একদম প্রথমে যে বিষয়টি নিয়ে আজকে আলোচনায় আসব তা অবশ্যই মুখ্যমন্ত্রীর ভোটার লিস্ট সংক্রান্ত বার্তা। নির্বাচন কমিশনকে দিয়ে কারচুপি করিয়ে দিল্লি মহারাষ্ট্রে জয়ী হয়েছে বিজেপি। 26-এর বিধানসভা নির্বাচনের আগে বাংলাতেও সেই চেষ্টা। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের মেগা সভা থেকে এমনই বিস্ফোরক অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা নিয়ে সতর্ক তৃণমূল, তালিকা যাচাইয়ের নির্দেশ মমতার। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভামঞ্চ থেকে দলের নেতাকর্মীদের বিধানসভা নির্বাচনের রুট ম্যাপ ছকে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের আগে ভোটার লিস্ট নিয়ে চূড়ান্ত সতর্ক থাকতে দলের নেতাকর্মীদের নির্দেশ। তার অভিযোগ, গুজরাট, হরিয়ানা, পাঞ্জাবের ভোটারদের নাম বাংলার ভোটার লিস্টে তোলা হয়েছে। কেন্দ্রের শাসক দল বিজেপিকে নিশানা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার লিস্টে কারচুপির অভিযোগ। ডেটা অপারেটরদের কাছে কাছে গিয়ে কিছু এআরওকে সাথে নিয়ে, যদিও ইলেকশন কমিশনের আন্ডারে থাকে ভোটার লিস্ট তোলা, এদের অনলাইনের কারসাজিটা আপনাদের আমি দেখাচ্ছি। ফিল্ড সার্ভে করেনি, বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে। তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে। ভোটার লিস্টে কারচুপির কথা বলছেন। এতদিন গোটা ভারতবর্ষ জানে যে ভোটার লিস্টে মুসলিমদের নাম ঢোকানো, বাংলাদেশি মুসলিমদের নাম ঢোকানোর কাজ করতে হচ্ছে তৃণমূল কংগ্রেস। ভোটার লিস্টে কারচুপি করতে হচ্ছে তৃণমূল কংগ্রেস, ছাপ্পা ভোট মারে তৃণমূল কংগ্রেস। এখন সেই তৃণমূল কংগ্রেস অন্যের উপর দোষ দিচ্ছে যে বিজেপি নাকি ইয়ে করে, অর্থাৎ ফেক ভোটিং করায়। কেউ বিশ্বাস করবে? এটা কেউ বিশ্বাস করবে না। মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন, তাই হারার জন্য ভয় পেয়েছেন। মমতার নিশানায় নির্বাচন কমিশন, কমিশনের বিরুদ্ধেও আন্দোলনে তৃণমূল। ভোটার তালিকায় ভুয়ো নাম নিয়ে নির্বাচন কমিশনকেই তোপ দাগেন মমতা। তিনি বলেন, নির্বাচন কমিশনের সহায়তায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অন্যান্য রাজ্যের ভুয়ো ভোটারদের তালিকাভুক্ত করা হয়েছে। প্রয়োজনে ভোটার তালিকা সংশোধন এবং ভুয়ো ভোটার অপসারণের দাবিতে নির্বাচন কমিশনের অফিসের সামনে অনির্দিষ্টকালের জন্য ধর্নার হুঁশিয়ারিও দেন তিনি। দিল্লির ভোটার এসে বাংলায় ঢুকবে, হরিয়ানার ভোটার ঢুকবে, রাজস্থানের ভোটার ঢুকবে, আর ইলেকশন কমিশন ঘাড়ের ওপর অফিসার চাপিয়ে দেবে, নিজের ইচ্ছে মতো যা ইচ্ছে তাই করবে। মনে রাখবেন, আমরা 26 দিন অনশন করতে পারলে ইলেকশন কমিশনকেও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরা কিন্তু ওখানে ধর্ণা দিনের পর দিন দিতে পারি। আমরা দিল্লি নই, আমরা মহারাষ্ট্র নই, আমরা বাংলা। জ্ঞানেশ কুমারকে মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা নিয়ে এদিন প্রশ্ন তোলেন মমতা। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, যিনি মাননীয় সচিব ছিলেন ডিপার্টমেন্টের, কোঅপারেশন ডিপার্টমেন্টের, তার সেক্রেটারিকে করে দিয়েছেন, প্রিন্সিপাল সেক্রেটারিকে, মানে তিনি ডিপার্টমেন্টের সেক্রেটারিকে করে দিয়েছেন চিফ ইলেকশন কমিশনার। টোটালটাই বিজেপির লোক দিয়ে ভরা। ভোটার তালিকায় কারচুপি ধরাটাই কর্মীদের প্রথম কাজ হবে বলে এদিন জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার লিস্ট পরিষ্কারের কাজে নতুন একটি কমিটিও গঠন করে দিয়েছেন তিনি। সেই কমিটির নেতৃত্বে রাখা হয়েছে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে। ভোটার তালিকাকে যাতে পরিচ্ছন্ন করা যায় সেই লক্ষ্যে রাজ্যতে একটি কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। সেই কমিটি একেবারে বুথ স্তর থেকে জেলা স্তরে যে সমস্ত ভোটার তালিকা সংক্রান্ত অভিযোগ আসবে সেই অভিযোগ তৃণমূল কংগ্রেস ভবনে জমা দেবে এবং তার ভিত্তিতেই এই ভোটার তালিকাকে পরিচ্ছন্ন করে তোলা হবে। ক্যামেরায় মনুজেশ মুখোপাধ্যায়ের সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য, কলকাতা টিভি।
অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী এবং অভিযোগের নিশানায় ভারতীয় জনতা পার্টি। আমি আসবো বাম কংগ্রেসের কাছে, আমি প্রথমে আসবো কংগ্রেসের কাছে। এর আগে আমরা দেখেছিলাম দিল্লি নির্বাচনের সময় আম আদমি পার্টির পক্ষ থেকে এই ভুয়ো ভোটার তালিকা নিয়ে সরব হয়েছিল। মহারাষ্ট্র নির্বাচনের পর রাহুল গান্ধী একই রকম ভাবে প্রেস কনফারেন্স করেছিলেন। আমি কংগ্রেসের মুখপাত্র পার্থ মুখোপাধ্যায়ের কাছে আমার প্রশ্ন, মুখ্যমন্ত্রীর অভিযোগকে আপনারা কতটা গুরুত্ব দিচ্ছেন এই রাজ্যের ক্ষেত্রে? হ্যাঁ, এই যে পার্টিকুলার পয়েন্ট, আমি ওনার বাকি পয়েন্টগুলো বলছি না, কিন্তু এই যে বিশেষ যে পয়েন্টটা ভোটার লিস্টে, অবশ্যই আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি, কারণ আমরাও একই কথা বলেছি। আপনি মহারাষ্ট্রের কথা বলছেন, মহারাষ্ট্রে কিন্তু আমরা একদম নির্দিষ্টভাবে দেখিয়েছি। কি দেখিয়েছি না, সেটা হচ্ছে যে গত লোকসভা নির্বাচনের থেকে এবছরের লোকসভা নির্বাচন প্রেক্ষাপটে আমি আপনাকে না না এই রাজ্যের প্রেক্ষাপটে সেটা কেন গুরুত্বপূর্ণ আমি বলছি। গত লোকসভা নির্বাচন থেকে এই নির্বাচন, অর্থাৎ এই যে 5 বছরের গ্যাপে মহারাষ্ট্রে ভোট বেড়েছিল 32 লক্ষ, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু মহারাষ্ট্রে এবারের লোকসভা নির্বাচন থেকে বিধানসভা নির্বাচন এই 5-6 মাসে 38 লক্ষ ভোট বেড়েছে, মানে যেটা একটা অস্বাভাবিক, এবং সেগুলো মোটামুটি ভাবে আইডেন্টিফাইড, এবং তার মধ্যে একটা বড় অংশ দেখা যাচ্ছে বিহার এবং উত্তরপ্রদেশের ঠিকানা এবং তার মানুষজন, এবং তারা আবার অন্য রাজ্যের আগে ভোট দিয়েছে, ফলে তারা যে পরবর্তীকালে আবার অন্যান্য রাজ্যে গিয়ে ভোট দেবে না, পশ্চিমবঙ্গে এসে যে তারা ভোট দেবে না, এটার কোনো গ্যারান্টি নেই, এটা খুব সম্ভাবনা আছে। আপনার কাছে একই সঙ্গে প্রশ্ন, সুকান্ত মজুমদার যে অভিযোগটা করলেন যে একসময় এই 2011 পরবর্তী সময় থেকে মৃত ভোটার তাদের বিরুদ্ধে অভিযোগ উঠতো, তারা তৃণমূল তাদেরকে, একটাই তো বক্তব্য, এখনকার যে সর্বভারতীয় যে ইলেকশন কমিশন, তার কি অবস্থা হয়েছে? তারা নির্বাচনের দিন ঘোষণার জন্য সাংবাদিক সম্মেলন ডেকেছেন, ডেকে তারা বসে রয়েছেন। কেন না, তাদের কাছে গ্রিন সিগন্যাল আসেনি যে প্রধানমন্ত্রী সভা এখনো শেষ হয়নি, আপনারা ডেট ঘোষণা করবেন না, এখনো প্রকল্পগুলো ঘোষণা শেষ হয়নি সব। এই রকম একটা এহেন নির্বাচন কমিশন, তারা এই যদি ভুয়ো ভোটার বা উনি যে অভিযোগগুলো করলেন, দায়িত্বটা কার? আমি আসবো সিপিআই এর কাছে। সৈকত গিরি, কমিশনও বিজেপির হয়ে কাজ করছে, এবং আপনি শুনলেন অমিত শাহর প্রাক্তন সচিব, তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী, কি বক্তব্য? গোটা দেশের গণতন্ত্র, সংবিধান প্রদত্ত যে নিরপেক্ষ সংস্থা নির্বাচন কমিশন, তার উপর তো আস্থা রাখাটা, নাগরিকদের যে অধিকার, তার যে রায়, তাকে সুপ্রতিষ্ঠিত করা, সামনে আনা, এটাই তো নির্বাচন কমিশনার বা কমিশনের কাজ। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ক্ষেত্রে আমরা বারে বারে এই কথা বলেছি যে কেন্দ্রীয় সরকার 14 সালের পর নির্বাচন কমিশনের যে কমিটির মেম্বারদের রিক্রুটমেন্টের ক্ষেত্রে একদম চূড়ান্ত দলতন্ত্রের নিদর্শন রেখেছে, একের পর এক ক্ষেত্রে তার উদাহরণ রয়েছে। দ্বিতীয়ত, এই রাজ্যের ক্ষেত্রে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, দেখুন, কে যেন বসিরহাটে দাঁড়িয়ে বলেছিল যে বাংলাদেশি ভোটাররা যারা এখনো অবধি নাম তুলতে পারেনি, অমুক বাবুর সঙ্গে দেখা করুন। তখন মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পাননি যে এইভাবে ভুয়ো ভোটার নাম তোলানো যায় না, বিদেশি ভোটার তোলা যায় না। এই রাজ্যে যখন নির্বাচন কমিশন মীরা পান্ডে রাজ্য সরকারের সঙ্গে সংঘাত হয়েছিল, তখন মীরা পান্ডেকে একদম নাস্তানুবুদ করে কোন সরকার ছেড়েছিল? আচ্ছা, এই রাজ্যের নির্বাচন কমিশনার রিক্রুটমেন্ট, আপনার মনে আছে রাজীব বাবু নির্বাচন কমিশনার যখন হয়েছিলেন, তখন নির্বাচন কমিশন দপ্তরের সামনে আমরা যখন 48 ঘন্টা অবস্থান করেছিলাম, লাঠি পেটা করে আমাদের তোলা হয়েছিল। তখন একবার মনে পড়েনি এই কথাগুলো? আসলে দিদি এই রাজ্যে যে 11 সালের পর থেকে যে রাস্তায় হাঁটছেন, মোদী 14 সাল থেকে একই রাস্তায় হাঁটছেন। আবার 14 সালে মোদী আসার পর গোটা দেশে একের পর এক সংবিধান প্রদত্ত সংস্থাগুলোকে যেভাবে আরএসএস এর কাটার ঢোকানো হচ্ছে, ঠিক এভাবে এ রাজ্যেও নিরপেক্ষ সংস্থাগুলোকে তৃণমূলীকরণ করা হয়েছে। দুটো মডেল এক, দিদির মডেল, দাদার মডেল। আমি এক লাইনে শুরু শেষ করছি। ওখানে দাঁড়িয়ে হরিয়ানার ভোটার অন্য রাজ্যে গিয়ে, মহারাষ্ট্রে গিয়ে, দিল্লি থেকে ভোট দিচ্ছে, আর এখানে দাঁড়িয়ে মৃত 100% ভোট পোল হচ্ছে, ব্যালট পেপার খেয়ে ফেলা হচ্ছে, পুকুরে ব্যালট পেপার ছুঁড়ে ফেলা হচ্ছে। নির্বাচন কমিশন টুটে জগন্নাথ, ওখানে অমিত শাহর লোক বসে, এখানে মমতা ব্যানার্জির লোক বসে, গণতন্ত্র আক্রান্ত। অগ্রসেন, আমার প্রথমে আজকে এত ভালো লাগছে, অঙ্কুরদা কি বলবো, আমি কংগ্রেসের জন্য আমার সত্যি কংগ্রাচুলেশনস, কারণ অধীর রঞ্জন চৌধুরীর একদিন আগের একটা ভিডিও আমি দেখছিলাম, যেটা মিডিয়াতেও জায়গায় জায়গায় বেরিয়েছে, আপনি দেখেছেন কিনা আমি জানি না। উনি বলছেন তৃণমূলের হাতে 35 থেকে 40 লক্ষ ভুয়ো ভোটার আছে, তৃণমূলের হাতে আছে, এটা উনি বলেছেন না, আপনি অন্য কথা বলেছেন, আপনি অন্য কথা বলেছেন, আপনি অভিযোগ করেছেন আপনি তৃণমূলের দায়িত্ব, আপনি মাঝখানে বললে, এবার তো পরের বার থেকে আপনি বলছেন, কারণ আপনার কথা আর অধীর রঞ্জন চৌধুরীর কথার কোনো মানে এক লাইনে কথা হচ্ছে না। ঠিক আছে, সেটা আপনাদের ব্যাপার, ঠিক আছে, কংগ্রেসের এই শুরুই করলাম না, মানে আপনি বলুন। তো যাই হোক,
কংগ্রেসের এই দ্বিচারিতা বা কংগ্রেসের এই প্যারাডক্সিক্যাল বক্তব্য নিয়ে আমি আর বেশি কিছু বলছি না। বেশ। আর আমার ভালো লাগলো সিপিআই প্রতিনিধির বক্তব্য শুনে, খুব জোরালো বক্তব্য রেখেছেন, কিন্তু ওনার জোরালো বক্তব্যটা জোরালো থাকে না যখন মনে পড়ে যায় ইন্ডি জোটের জন্য যখন এ রাজা, যিনি একদম সর্বোচ্চ স্তরের সিপিআই নেতা, উনি প্রায় জড়িয়ে ধরেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যাদের বিরুদ্ধে এত অভিযোগ। তাহলে যদি অত অভিযোগ থাকে এবং অতই খারাপ দল তৃণমূল কংগ্রেস হয়, এটা তারা যদি সত্যিই মনে করে, তাহলে এ রাজা নিশ্চয়ই সৈকতগিরির থেকে এ রাজা বড় নেতা, তিনি জড়িয়ে ধরতেন না, একটা স্ট্যান্ডের মাথায় বা মুন্ডু থাকতো, সেটা থাকছে না। আর কামিং ব্যাক টু দ্য কোয়েশ্চেন অফ তৃণমূল কংগ্রেস, এবার আসি। তৃণমূল কংগ্রেস ভুলে গেছে 2021 সালে তারা কাকে ভোটে দাঁড় করিয়েছিল? আলোড়ন সরকার কে? ক্যালকাটা হাইকোর্টে প্রমাণিত বাংলাদেশি নাগরিক, সে বাংলাদেশে জন্ম, প্রমাণিত ক্যালকাটা হাইকোর্টে। তারা ভুলে গেছে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধানকে, লাভলি খাতুন, তাকে জায়গা থেকে সরতে হয়েছে কারণ সে বাংলাদেশি নাগরিক বলে। এরা কারা? এদেরকে জনপ্রতিনিধি করেছে বা করার চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস কি ভুলে গেছে রত্না বিশ্বাসের কথা? নির্লজ্জতার চূড়ান্ত পর্যায়ে তৃণমূল কংগ্রেস সেই দিন চলে গেছিল যেদিন একটা ওপেন ফোরামে দাঁড়িয়ে এই রত্না বিশ্বাস নামক এই তৃণমূল নেত্রী বলেছিলেন, যারা বাংলাদেশ থেকে এসছেন তাদের এই জাকির দাকে যোগাযোগ করুন, আমরা ভোটার কার্ড বানিয়ে দেব, আমাদেরকে সমর্থন করুন। এই তৃণমূলের থেকে জ্ঞান শুনতে হবে? আমার এটা মৌলিক প্রশ্ন। আর কোন তৃণমূলের থেকে জ্ঞান শুনবো বলুন তো? এই তৃণমূল ববি হাকিমকে মন্ত্রী বানিয়ে রাখেন, যিনি বলেন মিনি পাকিস্তান বানাচ্ছেন, মোহাম্মদ আলী জিন্নার ছোট ভাই। এই ববি হাকিম ওনাদের মন্ত্রী, উনি বলেন কনভার্ট করতে হবে ইসলামে, উর্দু শেখো। এক মিনিট, এবং আমি জাস্ট এক লাইনে শেষ করে দিই। আপনার কাছেই আসি। আমার প্রশ্নটা হচ্ছে গিয়ে, মুখ্যমন্ত্রী আজকে মঞ্চে দাঁড়িয়ে একের পর এক হরিয়ানা, গুজরাটের বিভিন্ন লোকের নাম তুলে ধরে সেই নাম্বার দিয়ে বলে দিলেন যে এরা বাংলার বাসিন্দাই নন, কিন্তু তাদের একই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা মিডিয়া রিপোর্ট তুলে দেখে নিন, 2013 এবং 2015 সালে দুবার পাকিস্তানের হাই কমিশনারের সঙ্গে আলাদা করে দেখা করেছেন। আপনি আমাদের ভারতবর্ষের অন্য একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখিয়ে দিন তো যে পাকিস্তানের হাই কমিশনারের সঙ্গে দেখা করেছেন, কি কারণে দেখা করেছিলেন, এবং সেটা মিডিয়াতে রিফ্লেক্টেড। এই মুখ্যমন্ত্রীর কথা আপনি বলছেন হাই কমিশনের সঙ্গে দেখা করা নির্বাচন কমিশনের ব্যর্থতা? না 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 না, আমি এক করছি না, আমি এক করছি না, আমাকে বলতে দিন। এই মুখ্যমন্ত্রীর ব্যর্থতা, এই মুখ্যমন্ত্রী কোনটা নির্বাচনী কমিশনের ব্যর্থতা? মুখ্যমন্ত্রী বলছেন যে এই যে ভোটার লিস্ট তৈরি করার যে আমাদের গণতন্ত্রের ব্যর্থতাটা কোন জায়গাটায় বলুন তো? গণতন্ত্রের ব্যর্থতা আমি বলছি, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের একটা সন্ত্রাসবাদী সংগঠন এবিটি, তার মাথা জসিমউদ্দিন রহমানি দাঁড়ান, আমাকে কি বলতে দেবেন না? দাঁড়ান, আমি যেটা বড় ইস্যু বলছি তো, বড় ইস্যু বলছি তো, না বড় ইস্যু বলছি তো, ওটা বলতে দেবেন না আমাকে? জসিমউদ্দিন রহমানি যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেন ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গকে আলাদা করে দাও, সেটা বড় ইস্যু নয় আপনার কাছে? আপনার কাছে ভুয়ো ভোটার কারা এখানে ভোটার বানিয়েছে? তৃণমূল কংগ্রেস বানিয়েছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দায়িত্ব সহকারে প্রশ্ন, আপনি গুলশান করাতে চলে যান, তার মানে আমি আপনার কাছে মনে হচ্ছে নেই, আপনি অনেক করে দিয়ে দিয়েছি। লাভলি খাতুন কার জনপ্রতিনিধি? আমি বলছি লাভলি খাতুন কোন দলের মেম্বার ছিল? আমি তো বলছি, আপনি বলুন আলোড়ন সরকার কোন দলের মেম্বার ছিল? হাইকোর্টে কোন দলের মেম্বার ছিল? আজকে তাহলে নির্বাচন জেনে শুনে এদেরকে দাবি দিয়েছিল। অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো, এই তৃণমূলের বক্তব্য শুনবেন আপনি? আমি এই ভারতীয় জনতা পার্টি দুটো এজেন্ডা তোষণ করবে, অভিযোগ করেছে, তোষণ করবে, আর দ্বিতীয়ত যারা হিন্দিভাষী ভোটার তাদেরকে টার্গেট করবে, এটা হচ্ছে তৃণমূলের এজেন্ডা। অনির্বাণ বন্দ্যোপাধ্যায় যে এ রাজা ডি রাজাতে গুলিয়ে ফেলে, সে যে বাকি বিষয় এবিসিডি সবটাই গুলিয়ে ফেলবে, তাতে অবাক হওয়ার কিছু নেই। তো ওইসব ফালতু বক্তব্য করে উত্তর দিয়ে লাভ নেই। আলোড়ন সরকার বিজেপিতেও ছিল, আর যদি বিএসএফ তার কাজ করতে পারতো তাহলে ওর অভিযোগ অনুযায়ী যারা বাংলাদেশের নাগরিক তারা এখানে আসতেও পারতো না, আর নির্বাচন কমিশন যদি তার কাজ করতে পারতো তাহলে তারা ভোটেও দাঁড়াতে পারতো না। এবার নির্বাচন কমিশনের যে মাথা, সেন্ট্রাল নির্বাচন কমিশনের যিনি প্রধান কমিশনার, তাকে নিয়োগ করার একটা প্রক্রিয়া ছিল। প্রধানমন্ত্রী থাকবেন সেই কমিটিতে, বিরোধী দলনেতা থাকবেন লোকসভার, এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস থাকবেন। তো সেই বিষয়টিকে কমপ্লিটলি সেটাকে উল্টে দিয়ে যাতে ইউনিয়ন সরকারের প্রধানমন্ত্রী এবং একজন মন্ত্রী থাকেন এবং বিরোধী দলনেতা থাকেন, মানে 2:1 বুঝতেই পারছেন, সেই ব্যবস্থা যখন করা হয় সেটাকে কিন্তু সুপ্রিম কোর্ট প্রথমে স্ট্রাইক ডাউন করে। সেটা নিয়ে মামলা চলেছিল, স্ট্রাইক ডাউন করে, এবং ইমিডিয়েটলি 1-2 দিনের মধ্যে অর্ডিন্যান্স এনে সেইটাকে আবার পাল্টে দিয়ে আবার ওই ব্যবস্থাটাকে পুনরায় চালু করা হয়। যদিও বোধহয় মামলা চলছে, আরও হয়তো রায় বেরোতে পারে, আমাদের দেখতে হবে। মোট কথা, চিফ ইলেকশন কমিশনার তারা তাদের নেতৃত্বে রাজ্যের বিধানসভা ভোট হয়, লোকসভা ভোট হয়, একমাত্র সিভিক বডির পোলগুলো রাজ্যের নির্বাচন কমিশন করায়। এক্ষেত্রে বিধানসভা বলুন, লোকসভা বলুন, এই 35 আসনের টার্গেট নিয়ে তারা 18 থেকে 12-তে নেমে এসছে। নেতৃত্বে ছিলেন কিন্তু এই চিফ ইলেকশন কমিশনার।
তখন এই সুকান্তবাবুর কথাটা আমি ধরছি, যেহেতু উনি এখন রাজ্য সভাপতি, তিনি বললেন যে বাংলাদেশি মুসলমানদের ভোটার লিস্টে তোলার কাজটা তৃণমূল করে, ভালো কথা। তাহলে তার সাথে হাত মিলিয়ে কি চিফ ইলেকশন কমিশনার, যাকে নরেন্দ্র মোদী অ্যাপয়েন্ট করেছেন, তিনি একই কাজ করেন? তিনি সেই সময় তাহলে কি করছিলেন? ভাই তোমার সময় বলিনি, তুমি বিশাল চালাক বলতো। হ্যাঁ ঠিক আছে, একদম তোমাকে বলতে হবে। এই জিনিসগুলো করে, তার মানে আপনার যুক্তি অনুযায়ী না, আপনাকে হেল্প করছি আমি। তোমার হেল্প করা দরকার, তুমি তোমার দলকে হেল্প করো, 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 সেটাই জানে। তুমি তোমার দলকে হেল্প করো, সেটাই জানে। না আমার দরকার নেই তোমার, এত সুন্দর ঠিক আছে, তোমাকে ভাবতে হবে না। আমি ভাবতে সেই জায়গায় কানে না ঢুকলে ভাবতে হবে, এই জায়গায় দাঁড়িয়ে, আরে ভাই তুমি তোমার দলের লোককে কানে ঢোকাও না, ফালতু অসভ্যতামি করে। আচ্ছা আচ্ছা, এবার এই জায়গায় অসভ্যতামি করি, ঝামেলা বলুন হয়ে গেছে। বলুন এবার এইখানে দাঁড়িয়ে চিফ ইলেকশন কমিশনারকে নরেন্দ্র মোদী অ্যাপয়েন্ট করলেন, তিনি গোটাটা সাজালেন 8 পেজের নরেন্দ্র মোদী কোথায় অ্যাপয়েন্ট করলেন? বারবার আপনি যদি কথা বলতে থাকেন তাহলে আরেকজনকে কথা বলার সুযোগ দেবেন না। এটা তো পার্লামেন্টে হয়, লিমিট থাকে। না নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু আপনি বলুন চিফ ইলেকশন কমিশনার কি প্রাইম মিনিস্টার সিলেক্ট করে? বলার সময় আপনি বলবেন, আপনি বলবেন, আপনি প্রশ্ন বলবেন, আপনি বলবেন, আমি তাহলে চুপ থাকবো। হ্যাঁ আপনি চুপ থাকুন, আপনি ও শেষ করুক, আপনি বলবেন। হ্যাঁ বলো। আচ্ছা মানে উনি গাল গল্প যা বলে যাবেন চুপচাপ আপনি আপনার সময় বলবেন। আপনি যেগুলো বললেন আপনার সময় কি কেউ বাধা দিল? আপনাকে কি কেউ বাধা দিয়েছে? আপনাকে কি কেউ বাধা দিয়েছে? নিশ্চয়ই নয়, তাহলে নিশ্চয়ই না। আমার প্রশ্ন হচ্ছে অঙ্কুর দা, আমি শুনেছি, অমিতাভের কথাটা শুনি, আপনাকে বলার সুযোগ করে মানে মিথ্যাচারের তার লিমিট থাকবে। কে সিইসি কে ইলেক্ট করছে? চিফ ইলেকশন কমিশনার প্রাইম মিনিস্টার। কে জানেই না কিছু, আপনি এটা পড়াশোনার ধার কাছ দিয়ে যায় না, চলে তো অমিত শাহ প্রধানমন্ত্রী তো রয়েছেন 2:1, এর বাইরে আর কি হচ্ছে? আরে রাহুল গান্ধী বিরোধিতা করে বেরিয়ে গেছে, সিজিআই সিলেক্ট করছে, এর বাইরে কি হচ্ছে? বাইরে কি হচ্ছে? এটা যদি আপনাদের যুক্তি হয় না, এটা যদি আপনাদের যুক্তি হয় না, এটা তো পরিষ্কার মিথ্যাচার। মিথ্যাচার, ঠিক আছে, আপনি এবার দেখুন মিথ্যা বলবেন। হ্যাঁ ঠিক আছে। এবার ভোটার লিস্ট সংক্রান্ত বিষয় দেখুন, মহারাষ্ট্রে যেটা পার্থ একটু আগে বলছিলেন যে 5 মাস বা 6 মাসের মধ্যে প্রায় 40 লক্ষ ভোটার অ্যাড হওয়া, দিল্লিতে অলমোস্ট একই মডেল রেপ্লিকেট হওয়া। সত্যি কথা বলতে বিজেপি তার তরফ থেকে যাবতীয় যে চেষ্টা অপচেষ্টা সবই তারা করবে, এতে অস্বাভাবিক আমরা কিছু দেখি না। সেইখানকার এই দলগুলি, কংগ্রেস মহারাষ্ট্রের ক্ষেত্রে কংগ্রেস, ভেঙে যাওয়া শিবসেনা এবং ভেঙে যাওয়া এনসিপি, তারা এটাকে আটকাতে পারেননি, হয়তো আইডেন্টিফাইও করতে পারেননি। দিল্লিতে আম আদমি পার্টি হয়তো বা আইডেন্টিফাই করতে পেরেছিল, কিন্তু তারা বুথ লেভেলে আটকাতে পারেনি। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি পশ্চিমবাংলায় যা, এই কাণ্ড বিজেপি শুরু করেছে অলরেডি। আপনি যে সাংগঠনিক শক্তির কথা বলছেন, বিরোধীরা বারংবার আপনাদের বিরুদ্ধেই, মানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বারংবার বলছে ভুয়ো ভোটার তাদের দলে ভর্তি। আমরা দেখেছিলাম সল্টলেকে নির্বাচনের সময় প্রখ্যাত শিল্পী তিনি ভোট দিতে গিয়ে এই একই রকম ভাবে ভুয়ো ভোটারের অভিযোগ করেছিলেন। ডায়মন্ড হারবার লোকসভা আসনে এবার জয়ী হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি সেটাই বলছিলাম, 7,10,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং 7,10,000-এর বেশি ভোটে জয়ী হওয়া, এটা বিরোধীরা বলেছিল এখানে ভুয়ো ভোটারের গল্প রয়েছে। আপনি কি বলবেন? ফাইন, সেখানে যিনি অভিজিৎ দাস বোধহয় বিজেপি প্রার্থী, যদি ভুল না হয়ে থাকে, তিনি সেই সময় দলের বিরুদ্ধেই সেই বিরুদ্ধে তিনি দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছিলেন যে আমি যা যা বলেছি। আর ভাই বলতে তাহলে কি করে যাচ্ছে, ওখানে বসেছিল রাস্তায় দাঁড়িয়ে, সেখানে দাঁড়িয়ে এসে ক্ষোভ উগরে দিলে যে দল আমার পাশে দাঁড়ায়নি। তারপরে আজকে তার সেন্ট্রাল, বলতে দাও না ভাই, তুমি তো ভুয়ো বিজেপি ভুয়ো তৃণমূল, কবে কোন দলে নিয়ে জানো না। এবার সেইখানে তার সেন্ট্রাল সিকিউরিটি তুলে নিয়েছে, যতজনের তুলেছে তার মধ্যে অভিজিৎ দাসও রয়েছে। এবার এই জায়গায় আপনি বলুন, যদি ভুয়ো ভোট নিয়ে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতে থাকেন, উনি হেরে গিয়ে থাকেন অভিজিৎ দাস ববি, তাহলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা বিজেপির তরফ থেকে নেওয়া হয়েছিল আপনি যুক্তিটা দেখিয়ে দিন। সেই সময় ইলেকশন কমিশন, রাজ্যের ইলেকশন কমিশন নয়, সেন্ট্রাল ইলেকশন কমিশন কন্ডাক্ট করেছে। সেখানে বিজেপি যদি মনে করে ভুয়ো ভোটের কারণে আমাদের এত ভালো ক্যান্ডিডেট হেরে গেল, একাধিক ক্যান্ডিডেট হেরে গেল, অভিষেক বাবু কেন 7 লক্ষ ভোটে জিতে গেল, তারা কেন কোনো রকম পদক্ষেপ নেয়নি? আমরা একটা আমি আসবো সৈকতের কাছে। সৈকত, এই যে ভোটার লিস্ট, যে ভোটার লিস্ট নিয়ে আপনারা বলছেন তৃণমূল কংগ্রেস, আপনারা শুধু নয় বিজেপি বলছে, কংগ্রেস বলছে যে এই ভোটার লিস্টে আসলে মূল মানে যা অন্যান্য কাজ করে থাকে সেটা তৃণমূল কংগ্রেস করে,
সেই ভোটার লিস্টকে এত গুরুত্ব আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন দিচ্ছেন বলে আপনারা মনে করেন? না দেখুন, মহারাষ্ট্র এবং দিল্লির ইলেকশনের যে প্যাটার্ন আপনি যদি দেখেন, দুটো জিনিস কিন্তু হয়েছে। শুধু ভোটার বেড়েছে এমনটা নয়, দেখা যাচ্ছে এন্ড অফ দ্য ডে, ইলেকশন ডে যে পরিমাণ পার্সেন্টেজ ভোট পড়ছে এবং অদ্ভুতভাবে তার 1 ঘন্টা 2 ঘন্টার পর ইলেকশন কমিশন যে পার্সেন্টেজ দেখাচ্ছে একদম কারেক্ট, 15% অব্দি গলমিল দেখা যাচ্ছে। 1 2 হচ্ছে যেদিন আপনার রেজাল্ট আউট হচ্ছে সেদিনও কিন্তু পার্সেন্টেজ মানে সিল করার পর যে নাম্বার অফ ফিগার অ্যানাউন্স করে ইলেকশন কমিশন, সেখানেও দেখুন এক একটা বিধানসভা দিল্লির মতন ছোট রাজ্য বা আমাদের এই রাজ্যের ক্ষেত্রে 1-2% 3% ভোটে অনেক জায়গায় মার্জিন কাজ করে। দেখুন আজকে আমরা শুধু বলছি কথা নয়, 21-এর নির্বাচনের পর এখনো অবধি শুভেন্দু অধিকারীর বহু বক্তব্য আপনি খুঁজে পাবেন যেখানে শুভেন্দু অধিকারী বলেছেন এই রাজ্যে 21-এর বিধানসভা নির্বাচনে বহু বিধানসভাতে নাকি বিজেপি জিতেছিল, কিন্তু ভেতরে ইলেকশন কমিশনের লোকজনের সঙ্গে আইপ্যাকের টিম মেম্বাররা প্যাকআপ হয়ে বিজেপিকে হারিয়েছে। 3 নম্বর, আমি আপনাকে বলি এই রাজ্যে ভোট পার্সেন্টেজ শতাংশের হিসেবে 21-এ যদি আপনি দেখেন সেক্ষেত্রেও বহু ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের বা বিজেপির উভয় দলের ক্ষেত্রেই কিছু কিছু ক্ষেত্রে মার্জিনালাইজ পার্সেন্টেজ চেঞ্জ হয়েছে। আমি এই দুটো তথ্য এই কারণেই আপনাকে বললাম যে ইলেকশন কমিশন, চিফ ইলেকশন কমিশনার দিল্লির, তাদের যদি এই ক্ষেত্রে নীরব ভূমিকা থাকে, নির্বাচনকে স্বচ্ছ পরিষ্কার যদি করবার মানসিকতা না থাকে, আমি অনির্বাণদার একটা অংশের সঙ্গে একমত। 7,30,000 ভোটে একজন এমপি জিতছে, নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছে বিজেপি না করতে পারে, কিন্তু আমাদের ক্যান্ডিডেট প্রতিকুল রহমান করেছিল। প্রায় 700-র উপর কাছাকাছি বুথে আমাদের এজেন্ট বসতে দেওয়া হয়নি। এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, গোটা রাজ্যে বহু ক্ষেত্র রয়েছে যেখানে এন্ড অফ দ্য ডে 100% পঞ্চায়েত সিভিক তো রাজ্য নির্বাচন কমিশন, তার বিরুদ্ধেও তো আমরা অভিযোগ জানিয়েছিলাম। এই ক্ষেত্রে নির্বাচন কমিশনারটা গুরুত্বপূর্ণ হয়ে যায়। কি এমন প্রয়োজন পড়লো যে নির্বাচন কমিশনার পদে রিক্রুটমেন্টে নিয়মের বদল করতে হবে? আমি শেষ প্রশ্ন, এবং এটা আরো বেশি গুরুত্বপূর্ণ, নির্বাচন কমিশনের পদে যদি প্রশ্নচিহ্ন থাকে তাহলে কিন্তু আলটিমেট সরকারি যে নির্বাচনী গণতান্ত্রিক প্রক্রিয়া পুরোটাই কিন্তু একটা প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে। আমি দেখলাম সুকান্ত মজুমদারও একই রকম ভাবে ভুয়ো ভোটারের আঙুল তুলছেন তৃণমূলের দিকে। আজকে তৃণমূল কংগ্রেস কেন এই ভোটার লিস্ট নিয়ে এত বেশি উদ্বিগ্ন বলে বিজেপি মনে করে? অঙ্কুরদা, খালি আমরা আঙ্গুল তুলছি তা না, আমি প্রথমেই যেটা বললাম, অধীর রঞ্জন চৌধুরীও কিন্তু এই কথাটাই বলেছেন। এবং আমি যদি এটা কোনো বাম দল অস্বীকার করে যে তৃণমূলের ভুয়ো ভোটার আছে, তাহলে বাম দলের বালখিল্য ছাড়া আমি আর কিছু বলতে পারি না। আমরা অস্বীকার করছি না, আমরা বলছি নির্বাচন কমিশন। আমরা অভিযোগ করেছি ওই প্রশ্ন, ভাই বলেন, তোমাদেরও বহু লোকাল বডি নির্বাচনে তোমরা অভিযোগ করেছো, বিধানসভা নির্বাচন অভিযোগ করেছো। আমি বলছি নির্বাচন কমিশনের অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লক্ষ ভোটে জিততে পারেন, এটা অন্তত মানছেন যে ভুয়ো ভোটার তৃণমূল কংগ্রেস ভোটার লিস্টে ঢুকে নির্বাচন কমিশন তাকে সাপোর্ট করছে, এটা তো বলতে পারেন। নির্বাচন কমিশনকে ডিফেন্ড করছো তোমরা? না, আমি বলছি নির্বাচন কমিশনকে ডিফেন্ড করছো, তাহলে অভিষেকের 7 লক্ষ একদম সঠিক ব্যাপার নেই, কিন্তু আপনি বলছেন ভুয়ো ভোটার আছে, এটুকু তো বলছেন। হ্যাঁ, মানে ভুয়ো ভোটার ধরছে না নির্বাচন কমিশন। এবার বিষয়টা হচ্ছে ভুয়ো ভোটার তো আজকে আছে নয়, এটা আগে নির্বাচনগুলোতেও ছিল। কারণ আমরা লোকসভা ইলেকশন নিয়ে কথা বলছি, এর আগের ইলেকশনে আমরা দেখেছি বিভিন্ন সময় এরকম কেউ মারা গেছে, সে গিয়ে ভোট দিচ্ছে, এই ধরনের ঘটনা আমরা দেখেছি। এবার সেখানে দাঁড়িয়ে আজকে তৃণমূল এই বিষয়টা নিয়ে বলছে কেন? এতদিন তো বলেনি কেন? কারণ তাদের মধ্যে একটা ভয় ঢুকে গেছে, তারা জানে তাদের যে পায়ের তলার মাটি সেটা আলগা হচ্ছে এবং 2026-এ তারটা কিন্তু পল্টে যেতে পারে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে, এই সাইকোসিসের জায়গা থেকে দাঁড়িয়ে এই আলোচনায় যোগ দিয়েছেন আরো একজন বিশিষ্ট অতিথি, বিশিষ্ট সাংবাদিক শুভাশিস মৈত্র। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। শুভাশিস দা, আপনার কাছে প্রশ্ন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন নেতাজি ইন্ডোরে তাঁর দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে, সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল ভোটার লিস্ট। অথচ বিরোধীরা দীর্ঘদিন ধরে এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই আঙুল তোলে, একথা বলে যে তৃণমূল কংগ্রেস ভোট দিতে দেয় না, ভোট নিয়ে যাবতীয় কারচুপি তারা করে, তাদের প্রচুর ভুয়ো ভোটার রয়েছে। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভোটার লিস্ট যাতে ক্লিন হয় তার জন্য অত্যন্ত বেশি জোর দিচ্ছেন। এর কারণ আপনার কাছে কি? না দেখুন, প্রথমত এটা সত্যি মিথ্যে তদন্তের রিপোর্ট এগুলো এখনো আসেনি। ইলেকশন কমিশনেরই দায়িত্ব যে কতগুলো অভিযোগ অপোজিশন থেকে উঠেছে, কংগ্রেস করেছে, আরো কেউ কেউ করেছে, বিশেষ করে মহারাষ্ট্র ইলেকশন নিয়ে তাদের অভিযোগ ছিল যে লোকসভা ভোটের পরে 5 মাসে যে পরিমাণ ভোটার বেড়েছে, এটা অভিযোগ, সত্যি মিথ্যা আমি জানি না, 5 বছরে যা ভোটার বেড়েছে 5 মাসে তার চেয়ে বেশি ভোটার বেড়েছে। এই গ্রোথটাকে তারা অ্যাবনর্মাল বলছে। আমার মতে হচ্ছে ইলেকশন কমিশনের সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া উচিত তার যে কি সত্যিটা কি। ইলেকশন কমিশন যিনি চলে গেলেন আমাদের রাজীব কুমার, তিনি বলেছেন উত্তর দেওয়া হবে, কিন্তু উত্তরটা আসেনি এখন। আর তিনি তো নেই, অন্য যারা আছেন তারা নিশ্চয়ই দেবেন, উত্তরটা আসেনি। ফলে নির্বাচন কমিশনের একটা দায়িত্ব থাকে যে অভিযোগগুলোর সঙ্গে সঙ্গে অ্যাড্রেস করা,
ঘটনা হচ্ছে যে বেশ কিছুদিন ধরে লোকসভাতেও হয়েছে যে অপোজিশনের অভিযোগ করা সত্ত্বেও, যেমন একটা অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তার ভাষা, নির্বাচনী ভাষা নিয়ে, তার ঠিক কি ভুল সেটা নির্বাচন কমিশন বিচার করবে। নির্বাচন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভোটার লিস্ট নিয়ে কনসার্নটা কেন, আপনি কি মনে করছেন? হ্যাঁ, আমি সেটারই উত্তর দিচ্ছি যে ফলে নির্বাচন কমিশন একটা প্রশ্নের মুখে পড়েছে যার জবাব নির্বাচন কমিশন দিচ্ছে না, এবং সে কারণে মমতা, যেহেতু সামনের বছর ভোট এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা চতুর্থ টার্ম যে কোনো দলের পক্ষেই যারা ক্ষমতায় থাকলে সেটা খুব কঠিন ইলেকশন হয়। 91 সালে যখন লেফট ফ্রন্টের ইলেকশন হয়েছিল তারা সিট অনেক পেয়েছিল, ভোট অনেক পেয়েছিল, কিন্তু মনে রাখতে হবে সিপিএম এবং কংগ্রেসের ভোট সমান সমান ছিল, 35% ছিল দুজনেরই। থার্ড টার্ম, ফোর্থ টার্ম, ফিফথ টার্ম এগুলো ন্যাচারালি একটা অ্যান্টি ইনকামবেন্সি কাজ করে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সতর্কতার জন্য করেছেন, অভিযোগ করেছেন। আমার ধারণা, আমার মতে ইলেকশন কমিশনকে ইমিডিয়েটলি রিয়াক্ট করা উচিত, না হলে এই অভিযোগ কিন্তু বাড়বে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগটা করার আরেকটা কারণ হচ্ছে যে নির্বাচন কমিশনকে চাপে রাখার প্রশ্নটা আসছে এই কারণে যে নির্বাচন কমিশন যখন বলছেন যে বাজেটে এমন কিছু ঘোষণা হবে না যাতে দিল্লির ভোটারদের উপর প্রভাব পড়ে, কিন্তু দেখা গেল ইনকাম ট্যাক্স নিয়ে যে ঘোষণা হয়েছে তার প্রভাব পড়েছে, তাহলে ইলেকশনটাকে বাজেটের আগেই করা যেতে পারতো। ফলে বিভিন্ন কারণে ইলেকশন কমিশনের নির্বাচন নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে, যেখানে সরকার পক্ষের 2জন প্রতিনিধি, উল্টো দিকে একজন। ইলেকশন কমিশন যেখানে একটা প্রশ্নের মুখে পড়েছে অপোজিশনের কাছে, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে তাকে একটা চাপের মধ্যে রাখা, যাতে এখানে তার আশঙ্কা যে এখানে যদি এরকম কোনো গোলমাল হয় বা ইলেকশন কমিশন যেন সতর্ক থাকে। আমার ধারণা এটা রাজনীতির অংশ, একটা প্রেশারে রাখা, এবং প্রেশারটা আমরা এই আলোচনায় থাকবো এবং এই বিষয়ে শুনবো বাকিদের অভিমত। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির সময় হয়েছে, ফিরে আসছি ব্রেকের পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে আলোচনা চলছিল তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তার দলের উদ্দেশ্যে যে বার্তা দিয়েছেন তা নিয়ে। 26-এর বিধানসভা ভোটে ভারতীয় জনতা পার্টির জামানত বাজেয়াপ্ত করার আহ্বান জানিয়েছেন মমতা, এবং জামানত বাজেয়াপ্ত করতে হবে বাম কংগ্রেসেরও। ন্যূনতম 215 আসনে জয় নিশ্চিত করার লক্ষ্যে নেতাকর্মীদের টার্গেট বেঁধে দিয়েছেন দলনেত্রী। বিজেপির জামানত জব্দ করতে হবে, এবারে জামানত জব্দ করার পালা। আর মিথ্যের কাছে আত্মসমর্পণ নয়। বিজেপি, কংগ্রেস, সিপিএম এর জামানত জব্দ করুন। অতীতের সব রেকর্ড ছাপিয়ে যাবে তৃণমূল। বাংলায় 3 প্রধান বিরোধীর জামানত জব্দ করার ডাক তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাকর্মীদের বৈঠক থেকে 26-এর লক্ষ্য বেঁধে দিলেন দলনেত্রী। 2021-এর নির্বাচনে ফল প্রকাশের পর শাসক দলের দখলে ছিল 213টি আসন, বিজেপির দখলে ছিল 77টি আসন, বাম কংগ্রেস আইএসএফ জোটের দখলে ছিল 1টি আসন। এবার সেই সংখ্যাকেও পিছনে ফেলার টার্গেট। ফের রাজ্যে একাধিপত্য কায়েমের পথে তৃণমূল। 2019-এর ফল প্রকাশের পর বিজেপি ছেড়ে কয়েকজন বিধায়ক তৃণমূলে যোগদান করায় শাসক দলের আসন সংখ্যা আরও বেড়ে যায় বিধানসভায়। সামনের 26-এ সেই সমস্ত হিসেব ছাপিয়ে বিরোধীদের ধুয়ে সাফ করার বার্তা দলনেত্রীর। গত বিধানসভায় কলকাতার বুকে একটিও আসন পায়নি বিজেপি। তিলোত্তমার 11টি আসনেই ফোটে জোড়া ফুল। গণতান্ত্রিক লড়াইয়ের পথে হেঁটে কলকাতার ধাঁচে এবার বাংলা থেকেও বিজেপি, কংগ্রেস, সিপিএম কে মুছে ফেলতে চায় শাসক দল। আর খেলা নম্বর 4, বিজেপির হবে হার, মাথায় থাকবে। ভোটার লিস্ট থেকে শুরু হবে। আর ওই 215 যেটা বলেছে, এখন আমাদের কাছে 220-21 আছে, বিজেপির থেকেও অনেকে জয়েন করেছে। আমরা 215 পার করব, তারপরে কোনো কথা, তার থেকে বেশি হবে তো কম হবে না। এবারেও বিজেপি যে সিট পেয়েছে সেটা পেতে দিলে চলবে না।
যদিও 26-এ তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে আসরে নামছে আরএসএস, বাংলায় বিজেপির হয়ে ভোট করানোর দায়িত্ব অনেকাংশেই সংঘের কাঁধে। যার জেরে একটা বিষয় তো স্পষ্ট, ধর্মনিরপেক্ষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বাংলায় কড়া হিন্দুত্বের পথেই হাঁটবে গেরুয়া শিবির। মানুষের আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচার হয়ে গেছে, মানুষ তৃণমূলকে চিনেছে, মানুষ তৃণমূলকে এখন ফেলেছে। সুতরাং এ ধরনের বক্তব্য শুনে পশ্চিমবঙ্গের মানুষ অভ্যস্ত আছেন। এখনো পর্যন্ত এ রাজ্যবাসীর আস্থা আছে সিবিআই এর ওপরে। মুখ্যমন্ত্রী এ সমস্ত কথা সাংবাদিকদের না বলে, বিজেপির উদ্দেশ্যে না বলে, গত 2 বছরে যে তৃণমূল কংগ্রেস কর্মীরা খুন হয়েছেন তাদের পরিবারের লোকজনকে গিয়ে বলুন। তৃণমূল জায়গায় জায়গায় তৃণমূলকে খুন করছে, আর তাদের পরিবার দাবি করছে যে সিবিআই তদন্ত চাই, কারণ মুখ্যমন্ত্রীর পুলিশ সিআইডির ওপরে তৃণমূল কংগ্রেসের পরিবারেরই কোনো আস্থা নেই। এদিকে বাম কংগ্রেস 26-এও জোটের পথে হাঁটবে কিনা তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। জোট ঘিরে রয়েছে নানা কাঁটা ও সংশয়, ঘর গোছাতে হিমশিম নেতৃত্ব। 24-এর উপনির্বাচনে বাম কংগ্রেস জোট হয়নি, সিপিএম কংগ্রেস সখ্যতা গ্রহণযোগ্য নয় সিপিআই এর কাছে। উপনির্বাচনে নৈহাটি আসন লিবারেশনকে দেওয়া নিয়ে আবার ক্ষুব্ধ নিচু তলার সিপিএম। এদিকে নয়া কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার অধীরের মতো উগ্র মমতা বিরোধী নন বলেই পরিচিত, তাই ইন্ডিয়া জোট শরিকদের অনেকেই ভেবেছিলেন এবার হয়তো জাতীয় স্তরে জোটের স্বার্থে কংগ্রেসের প্রতি কিছুটা নরম মনোভাবাপন্ন হতে পারেন মমতা। কিন্তু বৃহস্পতিবারের সভা থেকে তৃণমূল নেত্রী সাফ বুঝিয়ে দিলেন বাংলায় একাই শেষ কথা বলবে তৃণমূল কংগ্রেস। সব বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করার লক্ষ্যে মাঠে নামবে শাসক দল। কলকাতা টিভি। আসবো বিজেপির কাছে, অভ্র সেন। অভ্র, আমরা দেখেছি বারংবার বিজেপি নেতৃত্ব অভিযোগ করেছে যে সমস্ত জায়গায় নির্বাচনে সন্ত্রাস করে রাজ্যের শাসক দল। আপনারা গতকালও আমরা দেখেছি আপনাদের দলের পক্ষ থেকে একটি সমবায় নির্বাচনে আপনাদের মনোনয়নই জমা দিতে পারেনি বলে আপনারা অভিযোগ করেছেন। বিধানসভার ক্ষেত্রে কি করবেন? এই যে জামানত বাজেয়াপ্ত করার কথা বলছে, এমনিতেই আপনারা 77 থেকে অনেকটা কমে এসেছেন, তারপরে বলছেন সন্ত্রাস করছে, আপনারা মনোনয়নই জমা দিতে পারছেন না। দেখুন, লাস্টবার ইলেকশনের পরে, মানে বিধানসভা ইলেকশনের পরে 2021-এর পরে যেভাবে পোস্টফোল ভায়োলেন্স হয়েছিল, ক্যালকাটা হাইকোর্টের দ্বারস্থ হতেছিল আমাদেরকে, এবং একাধিক মামলা রুজু হয় এবং সিবিআইকে মামলা হস্তান্তর হয় কোর্টের তরফে। প্রায় 300 জনের ওপরে তৃণমূলের হারমাত, তৃণমূলের গুন্ডা বাহিনী কিন্তু অ্যারেস্টেড, তারা ট্রায়াল ফেস করছে, অনেকে কনভিক্টেড হয়ে গেছে। সব মিথ্যে কথা। কে কনভিক্ট? একটা নাম বলো, নাম বলো একটা। আপনাদের গুন্ডাদের নাম মুখস্থ রাখবেন, নাম বলো না। কে কনভিক্টেড হয়েছে? আপনার ভাই আপনি জানবেন। 300 জন তুমি জানলে বলো, কনভিক্টেড কোথায় হয়েছে? একটা কোনো মামলার প্রপার ট্রায়াল শুরু হয়নি, একটা কোনো ইনভেস্টিগেশন কমপ্লিট করে উঠতে পারেনি, সেই 4 বছর থেকে 5 বছর হতে চললো। তোমার জামাই হয়, তোমার জামাই হয়, আজ 5 বছর হতে চললো সিবিআই ঘন্টা বাজাচ্ছে, ঘন্টা বাজাচ্ছে। নাম বলো, নাম বলো, কনভিকশনের নাম বলো, তাদের বড় ভাই পাশে বসে আছে, নাম বলো, তাদের বড় ভাই পাশে বসে আছে, নাম বলো। আরে আপনি তো নাম বলো, নাম বলো, আপনি নিজেও কি না, তুমি নাম বলো, আপনি নিজেও কি জানেন না, ওসব বলে কোনো লাভ আছে? আপনি জানেন না, তোমার মতো রটেন মার বেরোতেও পারবে, একটা নাম বলে দেখাও না। গায়ে লাগছে, ছিলে তৃণমূল হয়েছে বিজেপি, কালকে আবার অন্য কেউ চলে যায়। সেক্সুয়াল হ্যারাসমেন্ট এদেরকে নিয়ে তোমরা মালা পড়াও, দর্শকদের তোমরা মালা পড়াও, বিষয়টা অফিশিয়ালি মালা পড়ানো পার্টি দর্শকদের, দর্শকদের নিয়ে পার্টির মঞ্চে তোলো তোমরা। আপনারা তো তোমরা দর্শকদের মঞ্চে তোলো, আরে বাবা দর্শকদের মঞ্চে তোলো তোমরা। পুলিশ স্টার আছে এবং ডায়লগ বলছেন আপনি এখানে, ডায়লগ বলছেন এখানে বসে বসে, পুলিশ স্টেটের রাজ্যসভা পাঠান। মমতা তো বলে দিচ্ছেন বাম বিজেপির পাশাপাশি বাম কংগ্রেসও জামানত বাজেয়াপ্ত করা হবে, কিভাবে মোকাবিলা করবেন? না দেখুন, তৃণমূল নেত্রী বলেছেন আইপ্যাককে সঙ্গে নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়বেন, আর বিজেপি বলছে বাঙালি ভোটারের ভরসা নেই, হরিয়ানা ইউপি থেকে ভোটার ঢুকিয়ে বাংলা দখল করতে হবে। আমরা সেখানে বলছি রুটি রুজির লড়াইয়ে বাংলার মানুষকে সঙ্গে নিয়ে আমাদের এই নির্বাচনটা লড়তে হবে। তৃণমূল বিজেপি বিরোধী অবস্থান ধরে তো তাই বলছেন, কিন্তু কিচ্ছু তো হচ্ছে না। তো কি করে করবো? আইপ্যাকের 500 কোটি টাকা আমাদের নেই, আমরা কি করে করবো? ইউপি হরিয়ানার ভোটার ঢোকাতে পারি না, নির্বাচন কমিশনার কোথাও ইউপি হরিয়ানার ভোটার নেই, কি করবো? কোথাও ঢোকেনি। ট্রাম্পের সঙ্গে আমাদের সখ্যতা নেই, তৃণমূলের দালালি করা বন্ধ করুন, টাকা ঢোকে না, হ্যাঁ হিলারি ক্লিনটন দৌড়ে আসে না, সোরসের টাকা কি করব? সোরসের টাকা কার কাছে ঢুকেছে? যে আইপ্যাক এর কথা বলে আমি এক লাইন শুধু সোরসের টাকা ঢুকেছে, জোট সংবিত আপনাদের। তৃণমূল বিজেপি বিরোধী 26-এর নির্বাচনের লড়াইয়ে, তৃণমূল বিজেপি বিরোধী লড়াইয়ে যারা যারা আমাদের সঙ্গে আসতে চান, আমরা তাদেরকে সঙ্গে নিয়ে একটা বিকল্প অল্টারনেটিভ, জোট সঙ্গে। মানুষ ক্লান্ত,
এই জগন্নাথ মন্দির, রাম মন্দির, মন্দির মসজিদ, বাবরি মন্দির, এই সব লড়াইতে মানুষ ক্লান্ত। একবারও তৃণমূলের চুরির বিরুদ্ধে বিজেপি, সিবিআই, ইডি কে সঠিক তদন্ত করাচ্ছে না। যারা বাকিদের কথা বাকিদের অভিমত শুনি। কংগ্রেসের মনে করা হচ্ছিল শুভঙ্কর সরকার আসার পর কংগ্রেস টিএমসির একটা বেটার ভবিষ্যৎ কিছু হলেও হতে পারে, সেখানে আজকে তো পুরোপুরি জল ঢেলে দিলেন, কংগ্রেসেরও জামানত বাজেয়াপ্ত। আজকে জল ঢালা কেন? উনি রাজ্য সভাপতি হওয়ার পর কখনো একবারও বলেছেন যে আমরা তৃণমূল? আগে অধীর চৌধুরী যখন যা বলতেন উল্টো কথা বলতেন কেন্দ্রীয় নেতৃত্ব। উল্টো কথা বলতেন মানে কোনটা উল্টো কথা? মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে বাকি যারা আপনাদের রয়েছেন কেন্দ্রীয় নেতৃত্বের জায়গা থেকে, জয়রাম রমেশ, তারা যে কথা বলতেন আর তারা কি বলতেন যে পশ্চিমবাংলায় জোট করতে? মনে পড়ছে না? জোট করার কথা বলেননি, কিন্তু মমতা ব্যানার্জির বিরুদ্ধে যেভাবে মুখ খুলেছিলেন অধীর চৌধুরী, সেই বিষয়টি সম্পর্কে ঠিক উল্টো কথা বলেছিলেন জয়রাম রমেশ লোকসভা নির্বাচনের সময়। আপনার ভুলতে সুবিধা হবে সেটা এক মিনিট আমি বলছি। সেটা আমাদের এখানে যখন ভারত জোড়ো যাত্রা হবে, যেটা বলা হয়েছিল যে ওনাকে এখন কিছু ঘটাবেন না, কেন ভারত জোড়ো যাত্রা না হলে উনি কথা বলেছে। আমাকে এবার নির্বাচন নিয়ে কিছু বলতে দিন। যেমন ওনাকে যে প্রশ্নটা করলেন, আমাকে এবার আমাদের দিক থেকে যে উত্তরটা, ধরুন আমাদের একজন জিতলো সাগরদিঘি থেকে, সেই তিনি জেতার পর 1 মাস ধরে আমাদের রাজ্য সভাপতি তাকে অ্যাসেম্বলিতে নিয়ে যাচ্ছেন, ফেরত চলে যাচ্ছেন, নিয়ে যাচ্ছেন, ফেরত চলে যাচ্ছেন। কি না, তার শপথ হবে না, তার শপথ হবে না, শপথ হবে না। যেদিন তিনি মনস্থির করলেন, মত বদলালেন, তার শপথটা হলো। এবারে চিন্তা করুন, এই মানে মানুষ কি ভিত্তিতে ভোটটা দেবে? আমাদের আজকে সাগরদিঘি মডেল বলছেন, তার আগে তো ছিল শামশেরগঞ্জ মডেল, সেখানে আমরা 72,000 ভোট পেয়েছিলাম। আমাদের যিনি ক্যান্ডিডেট তার পরিবার থেকে একজন, আশা করি কংগ্রেস এটাকে বলছে তারা মোকাবিলা করতে চাইছে কিন্তু মোকাবিলা করতে পারছে না এই সব কারণে। আমাদের মার্ডার ফর মেজরিটি হয়ে গেছে ঝালদাতে, সম্পর্কে আমি ঝালদাতে মনে আছে মার্ডার ফর মেজরিটি আমাদের মেরেই দিল মানুষটাকে। একটু আগে আইপ্যাকের নামটা তুলে ধরলো। আজকে আমরা কিছুদিন আগেও দেখেছি তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্র বা কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইপ্যাক নিয়ে খড়গহস্ত ছিলেন। আজকে মুখ্যমন্ত্রী হঠাৎ করেই বলছেন যে এই আইপ্যাককে নিয়েই চলতে হবে। এর আগে যেটা মদন মিত্র বলেছিলেন যে আইপ্যাক আসার আগে দলের মধ্যে টাকা নিয়ে নমিনেশন দেওয়ার বিষয়টা ছিল না, এখন টাকা ঢুকে গেছে এই আইপ্যাকের কারণে। আজকে হঠাৎ করে আইপ্যাকের উপর এই নির্ভরতা কেন? না, হঠাৎ করে নির্ভরতার কিছু নেই। মদন মিত্র কথাগুলো বলেছিলেন, তারপরে আবার চিঠি লিখে ক্ষমাও চেয়েছিলেন। হ্যাঁ, এক্স্যাক্টলি। যার ফলে এখানে এবার আইপ্যাক নিয়ে মাঝে একটা কথা উঠেছিল যে কোনো একটি পরিষদীয় দলের মিটিং এ মমতা বন্দ্যোপাধ্যায় নেগেটিভ কিছু বলেছেন, যদিও সেটা পাবলিকলি কোথাও কেউ শোনেনি, সেটা সূত্র মারফত ইত্যাদি খবর হয়েছে, ওয়েদার ইজ ট্রু অর ফলস আই ডোন্ট নো। কিন্তু পয়েন্ট ইজ 2026-এর বিধানসভা ভোট অবধি আইপ্যাকের সঙ্গে তৃণমূল কংগ্রেসের চুক্তি রয়েছে যে তারা সাজেশন দেবেন, তাদের যা কাজ সেটা তারা করবেন। তৃণমূল কংগ্রেস তরফ থেকে আজকে মঞ্চ থেকে নেত্রী যেটা বলেছেন, মূলত দেখুন যে একটি এজেন্সির নাম করেছেন T360 একটা, যারা এই ভুয়ো ভোটার ঢোকানোর কাজটা অনলাইনের ইত্যাদি মারফত মূলত করছেন। এবার এই ধরুন পেশাদারি এজেন্সি যারা এই ধরনের কাজগুলো করে, এদেরকে কমব্যাট করার জন্য কিন্তু আরেকটি পেশাদারি এজেন্সি দরকার। সেই জায়গা থেকে আইপ্যাকের রোল ইজ ইম্পর্টেন্ট এবং কংগ্রেসের কর্মীরা ভোটার লিস্টের কাজটাও করেছে। এই দুটো জায়গায় দাঁড়িয়ে বিজেপির পায়ের তলায় তো এই পেশাদারি এজেন্সি অপকাজ করছে, তার পাল্টা পেশাদারি এজেন্সিকে কাজটা করাতে হবে। সেই জায়গা থেকে আইপ্যাক ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাদের রোল, তাদের আজকের দিনে যেখানে প্রতিটি ইলেকশন করার সময় এই ধরনের একাধিক সংস্থা আছে, পার্থ তাদের দলের সুনীল কানুগলু, তিনিও কিন্তু একজন ইলেকশন স্ট্র্যাটেজিস্ট, তাকে কিন্তু তারা পদ দিয়েছে। আসবো বিশিষ্ট সাংবাদিক সুভাষিস মৈত্রর কাছে। আজকে একসময় আমরা দেখেছিলাম এই প্রতীক জৈন যিনি আইপ্যাকের কর্ণধার, তার সম্পর্কে কুণাল ঘোষ বলেছিলেন তাহলে প্রতীক জৈনকে দলের সভাপতি করে দেওয়া হোক, এবং মদন মিত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি সাম্প্রতিক অতীতে বিভিন্ন সময় আইপ্যাক বিরোধী কথা বলেছেন। যখন এই সমস্ত নেতারা কথা বলছেন, তারা দলের অবস্থান না জেনে নিজেদের ব্যক্তিগত অভিমতটা এভাবে প্রকাশ্যে বলবেন, এত ছোট মাপের নেতা এরা কেউ নন। তাহলে আজকে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্ভরতা কি কারণ বলে আপনি মনে করেন?
এটার আমার পক্ষে এটার উত্তর দেওয়া কঠিন, আমি তো জানি না বিষয়টা, কিন্তু আমার নিজের ধারণা প্রায় সমস্ত ইম্পর্টেন্ট পলিটিক্যাল পার্টি এখন এজেন্সির সাহায্য নিচ্ছে, সমস্ত প্রত্যেকে, কংগ্রেস বিজেপি থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে যে দলগুলো ক্ষমতায় আছে, এমনকি যারা ক্ষমতায় নেই তারাও নিচ্ছে। আধুনিক যে ব্যবস্থাগুলো তৈরি হয়েছে এটা তো কোনো চুরি করা নয়, এটা হচ্ছে কৌশল। ঠিক দাদা, আমি ঠিক আপনাকে খালি একটা বিষয় আমি তাহলে মানে বলি যে দিল্লি বিধানসভা নির্বাচনে 62 থেকে আপ নেমে এসেছে 22-এ। এই আপের পাশেও দাঁড়িয়েছিল, মানে আপের ভোটটার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এই আইপ্যাক। তাহলে তাদেরকে আবারও তাদের উপর এতটা নির্ভরতা কেন বলে মনে করছেন? একটা জিনিস মাথায় রাখতে হবে, সবসময় আসন দিয়ে ইলেকশন বোঝা যায় না। আপ কিন্তু ওখানে বিজেপির থেকে ভোট কম পেয়েছে, বিজেপির থেকে ভোট কম পেয়েছে প্রায় মাত্র 2% তফাৎ, আসনের তফাৎ যতই হোক না কেন। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গিয়ে আপ এখনো ওখানে মহিলাদের ভোট বিজেপির থেকে বেশি পেয়েছে এবং গরিব মানুষের ভোট বিজেপির থেকে বেশি পেয়েছে। এটা লোকনীতির যে সিএসডিএস এর যে সার্ভে রিপোর্টগুলো বেরিয়েছে তাতে দেখাই যাচ্ছে। যে কারণে বিজেপি অত্যন্ত সতর্ক এবং রেখা গুপ্তাকে ওখানে চিফ মিনিস্টার করেছে, যে কারণ মহিলা ভোটের একটা গুরুত্ব ভারতীয় রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ফলে এজেন্সি সবসময় যে সফল হয় তা নয়, কিন্তু এজেন্সির সাহায্য রাজনৈতিক দলগুলো নিচ্ছে। বিদেশে এটা ছিল, ভারতবর্ষে এটা এসছে, এখন সবাই নিচ্ছে। এটা নৈতিক প্রশ্নতে একটা অন্য তর্কের কথা, কিন্তু নিচ্ছে সবাই। তবে এরা যেহেতু বিরাট অঙ্কের টাকা চার্জ করে, সে কারণে আমার ধারণা কোনো দল হয়তো কখনো ভাবে নেব, কখনো ভাবে নেব না। কংগ্রেসের সাথে এদের, আপনারা জানেন যে কংগ্রেসের সঙ্গে এদের যে বিরোধটা লেগেছিল, যে এরা দলীয় বিষয়টাতে হস্তক্ষেপ করতে চেয়েছিল, সেটা কংগ্রেস রাজি হয়নি। এখানে এরা কতটা অ্যালাউ করছে আমি সেটা বলতে পারবো না, তবে আমার ধারণা হয়তো একটা সমঝোতা কিছু একটা হয়েছে। কারণ মনে রাখতে হবে, চতুর্থ টার্মের ইলেকশন মমতার কাছে খুব কঠিন। বিজেপির যতই আমরা আরেকটি বিষয়ে আলোকপাত দৃষ্টি আকর্ষণ করব দর্শকদের, সেটি হচ্ছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই কেন্দ্রীয় এজেন্সি নিয়ে তোপ দেখেছেন। কি বলেছেন আমরা শোনাবো। ইলেকশন যত এগিয়ে আসবে দেখবেন এজেন্সির তৎপরতা বাড়বে। সব মিডিয়াকে কন্ট্রোল করে নিয়েছে, এখানে সাংবাদিকদের কোনো দোষ নেই। সংবাদ মাধ্যম বলতে পারে না, কি করে বলবে? সাংবাদিকরা যারা কাজ করে সংবাদ মাধ্যমে আর সংবাদ মাধ্যমের মালিকের মধ্যে তফাৎ আছে। মালিকরা বিভিন্ন বিজনেস করে, তাদের কখনো ইনকাম ট্যাক্স দেখিয়ে ভয় দেখানো হয়, তাদের কখনো সিবিআই দেখিয়ে ভয় দেখানো হয়, ইডি দেখিয়ে ভয় দেখানো হয়। আর বিজেপি পার্টি অফিস থেকে সকালবেলায় তারা লিখে পাঠিয়ে দেয়, আজকে সারাদিন এই খবরটা চলবে আর এই খবরটা চলবে না। কালকে খবরে দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে, সিবিআই চার্জশিট দিয়েছে। 28 পাতার চার্জশিট, 2 জায়গায় খালি আমার নামটা লিখেছে। তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, বাড়ি কোথায়, সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান, কোথায় থাকে, কার ছেলে, কোনো পরিচয় নেই। বিজেপি নেতারা যেমন ভাববাচ্ছে কথা বলতো, ইডি সিবিআই এখন ভাববাচ্ছে কথা বলছে। এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে। আমি আসবো প্রথমে বিজেপির কাছে। বিরোধীদের একাংশের বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চায় না, মানে বামেদের বক্তব্য খুব স্পষ্ট করে বলি, সেই জন্যই সিবিআই এরকম বিজেপির মতো ভাববাচ্ছে বলছে, স্পষ্ট করে বলছে। দেখুন, ये डर हमको अच्छा लगा। প্রথমত বিষয়টা হচ্ছে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়, কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে গতকাল একটু জল্পনা চলছিল বেশ কিছু মিডিয়া হাউসে। উনি বোধহয় বাড়িতে বসে বসে সন্ধ্যাবেলা সেগুলো দেখছিলেন। উনি নিজেই পরিষ্কার করে দিয়েছেন ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি। আর উনি পরিষ্কার করার আগে ওনার যে অ্যাডভোকেট আছে সঞ্জয় বসু, তিনি একটা প্রেস রিলিজ করেছেন, যেটা এক্সক্লুসিভলি আপনারাই বার করেছিলেন যতদূর আমি জানি। সেক্ষেত্রে পরিষ্কার হয়ে গেছে ওটা কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো ঠাকুর ঘরে কে, আমি তো গলা খাইনি, এটা কিন্তু হয়ে গেছে। আসলে বিষয়টা আপনাকে টেকনিক্যালিটি বুঝে দাঁড়ান, তুমি আবার টেকনিক্যালিটি বলে আপনি কি আইন, তুমি টেকনিক্যালিটি বলে তুমি আবার আইনের কি বোঝো, তুমি আইনের কি বোঝো ভাই, তুমি আইনের কি বোঝো? তোমার পড়াশোনা কতদূর, তোমার পড়াশোনা কতদূর, তোমার পড়াশোনা কতদূর? আরে বলো না, এটা কোনো কথা না, এটা কোনো কথা না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি পাওয়ার পিএইচডি, বিজেপি পাওয়ার পিএইচডি ভাই,
বিজেপির পাথরে যোগদানের আমন্ত্রণ। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন আমার গলা কেটে দিলেও আমি বিজেপিতে যাব। একজন তৃণমূল কংগ্রেসের যে নাম্বার 2 যাকে যুবরাজ বলা হতো তাকে এই কথা বলতে হচ্ছে যে আমি বিজেপিতে যাব না। তার মানে তার দলের মধ্যে, তার পরিবারের মধ্যে তার সম্পর্কে প্রশ্ন চিহ্ন উঠেছে। তিনি নতুন দল করতে পারেন, বিজেপিতে যেতে পারেন। বিজেপিও কিন্তু পরিষ্কারভাবে কথা বলছে না যে তারা অভিষেককে দলে নেবে কিনা, কেননা সিন্ডে মডেল আমরা দেখেছি, আমরা অজিত পাওয়ার মডেল দেখেছি, আমরা হেমন্ত বিশ্ব শর্মা দেখেছি। একের পর এক ক্ষেত্রে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ইডি সিবিআই প্রত্যেকের ক্ষেত্রেই জনৈক অভিষেক ব্যানার্জি মডেল সামনে রেখে বিজেপিতে দলে নেওয়ার আমন্ত্রণ পত্র পাঠায়। দেখুন, এই তৃণমূল বিজেপি সেটিং এই কথা বলে বলে তারা শূন্য থেকে এখন আর কত নিচে নামবেন সেটাও নিজেরা জানেন না, কিন্তু সেটিং এর তত্ত্ব আর ছাড়তে পারছেন না। কারণ শাসক বিরোধী যদি এক হয়ে যায় তুমি তো অব্র না, তুমি তো অব্র না, এবার এই জায়গায় দাঁড়িয়ে তারা সেটিং তত্ত্ব অনর্থ থেকে যদি তাদের জামানতটা তারা নিজেরাই খোয়ান। আজকে ধরুন তৃণমূল নেত্রী আহ্বান জানিয়েছেন জনতা, কিছু আলাদা কথা। এবার আপনি বলুন যে সিপিএম বা সিপিআই বিজেপি লেফট কংগ্রেস তাদের যা পারফরমেন্স, আলাদা করে আহ্বান জানানোর কোটা প্রয়োজন ছিল বলে মনে হয়। কংগ্রেস কি মনে করছে এটাকে? কোন ব্যাপারটা? এই যে সিবিআই ভাববাচ্ছে বলে যে কথা বলছে। অবশ্যই সিবিআই শুধু আজকে ভাববাচ্ছে বলেনি, এর আগে মহামান্য হাইকোর্টের কাছে সিবিআই যে রিপোর্টটা দিয়েছিল সেখানেও অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তারা কিছুই বলতে পারেনি। তার যে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই খবরটাও তারা দিতে পারেনি, শুধুমাত্র কয়েকটা ওই লাইফ ইন্স্যুরেন্স। আসবো সুভাষিসদার কাছে, এইটুকুই মাত্র বিশিষ্ট বলতে সাংবাদিক। পারি। সুভাষিসদা, আপনি কিভাবে দেখছেন কেন্দ্রীয় সরকারি মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দাবি যে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা বৃদ্ধি পায় নির্বাচন আসলেই, এই অভিযোগকে কিভাবে দেখছেন? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমাদের সময় একেবারেই শেষ। যে তথ্য আমরা দেখলাম আজকে, একটা বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবেই বলেছেন যে তাহলে তার নাম যদি সাপ্লিমেন্টারি চার্জশিটে রাখতেই হয় তাহলে সেখানে কেন সুনির্দিষ্টভাবে কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তকারী সংস্থার অভিযোগ সেটা কেন নির্দিষ্ট করা হলো না, সেই বিষয়টি স্পষ্ট করা দরকার ছিল। দেখা যাক আগামী দিনে তদন্ত কোন দিকে এগোয়। এবং আজকে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে দলের পক্ষ থেকে প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। বিরোধীরা কোন জায়গায় আছে, কতটা তারা প্রস্তুতি নিতে পারে, কিভাবে মোকাবিলা হবে শাসক দলের, বিরোধীদের কি পরিকল্পনা, আগামী দিনে নিশ্চয়ই আমরা জানতে পারবো। আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে ছিলেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, অভ্র সেন, সৈকত গিরি, পার্থ মুখোপাধ্যায়। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।